হ্যালো বন্ধুরা, দ্য ইলেকট্রিক্যাল মাইন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে প্লাস্টিক, রাবার বা কাঠ এই বস্তুগুলোতে কারেন্ট প্রবাহিত হয় না, অথচ লোহা, তামা, অ্যালুমিনিয়াম, গোল্ড, সিলভার এই পদার্থগুলোতে কারেন্ট প্রবাহিত হয়। ঠিক কোন বিষয়ের উপর ভিত্তি করে কোন মৌলগুলোতে কারেন্ট প্রবাহিত হবে আর কোন বিষয়ের উপর ভিত্তি করে কোন মৌলগুলোতে কারেন্ট প্রবাহিত হবে না, এই বিষয়টিকেই আজকে আমরা ক্লাসে আলোচনা করব। ইলেকট্রিক্যালের দৃষ্টিকোণ থেকে এটি জানা খুব ইম্পর্টেন্ট যে আমরা কোন পদার্থগুলোকে কন্ডাক্টর হিসেবে ব্যবহার করতে পারবো, আর কোন পদার্থগুলোকে ইনসুলেটর হিসেবে ব্যবহার করতে পারবো, আর কোন পদার্থগুলোকে অর্ধপরিবাহী অর্থাৎ সেমি কন্ডাক্টর হিসেবে ব্যবহার করতে পারবো। তো এটা জানার জন্য যে মৌলগুলোতে ইলেকট্রন বিন্যাস করলে শেষ কক্ষপথে একটি, দুটি অথবা তিনটি ইলেকট্রন থাকবে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করলে তিনটি, দুটি, একটি ইলেকট্রন থাকবে শেষ কক্ষপথে, সেই পদার্থগুলো হয়ে যাবে কন্ডাক্টর। কন্ডাক্টর। আবার যে মৌলের ইলেকট্রন বিন্যাস করলে শেষ কক্ষপথে যদি চারটি ইলেকট্রন থাকে, অবশিষ্ট শেষ কক্ষপথে চারটি ইলেকট্রন থাকে, অর্থাৎ সেই মৌলগুলো অর্থাৎ সেই এলিমেন্টগুলো হয়ে যাবে সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর। এবং যে মৌলগুলি ইলেকট্রন বিন্যাস করলে শেষ কক্ষপথে 5, 6, 7 অর্থাৎ 5টি, 6টি, 7টি ইলেকট্রন থাকবে, তারা হয়ে যাবে ইনসুলেটর অর্থাৎ অপরিবাহী। ইনসুলেটর অপরিবাহী অর্থাৎ তড়িতের পরিবহন করবে না। কন্ডাক্টর মানে হচ্ছে 1, 2, 3 এই শেষ কক্ষপথে ইলেকট্রন 1টা, 2টো, 3টে থাকলে তারা হয়ে যাবে কন্ডাক্টর, 4টি থাকলে হবে সেমিকন্ডাক্টর, আর 5, 6, 7 হলে হবে ইনসুলেটর, 8টি হলে তো নিষ্ক্রিয় হয়ে যায়। তো সেই জন্য আমরা আজকে এই বিষয়টি জানব যে এই ইলেকট্রন বিন্যাস কিভাবে হয়। আমরা উদাহরণস্বরূপ একটি পদার্থ নেব, একটি মৌলকে নেব। প্রথমে আমরা Na অর্থাৎ সোডিয়াম, এন এর সংকেত, এনএস হচ্ছে সংকেত সোডিয়াম। সোডিয়াম, এই সোডিয়ামের পরমাণুর গঠন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো সোডিয়ামের কেন্দ্রে থাকে প্রোটন, যে কোনো পদার্থের কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকে, এবং তার বাইরে একটি নির্দিষ্ট ব্যাসের দৈর্ঘ্যে ইলেকট্রন, কক্ষপথগুলিতে ইলেকট্রন থাকে। তো সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11টি। আমরা জানি সোডিয়াম প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ এবং নিউট্রন হচ্ছে নো চার্জ, অর্থাৎ নিউট্রনের কোনো চার্জ নেই। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। সোডিয়ামে 11টি প্রোটন আছে মানে তার সমপরিমাণ বিপরীত ধর্মী 11টি ইলেকট্রন নেগেটিভ চার্জ আছে, তাহলে 11টি ইলেকট্রন থাকবে। এবং সোডিয়ামে 12টি নিউট্রন আছে, এবং নিউট্রন সংখ্যাকে আমরা বলি, নিউট্রন এবং প্রোটন সংখ্যাকে মিলে আমরা বলি মাস নাম্বার অর্থাৎ ভর সংখ্যা। প্রোটন সংখ্যাকে বলি আমরা পরমাণু ক্রমাঙ্ক, আর প্রোটন আর নিউট্রন মিলে যে সংখ্যাটা হবে অর্থাৎ এই দুটো যোগ করলে আমরা পাবো 23। প্রোটন প্লাস নিউট্রন যোগ করলে আমরা পাবো 23। তো 23 হয়ে যাবে মাস নাম্বার। আর প্রোটন এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার। আমরা
এই প্রোটন আর নিউট্রন, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস, এই বিষয়ের একটি ক্লাস অলরেডি আমি দিয়ে রেখেছি। এটি বোঝার জন্য ওই ক্লাসটা একবার দেখে নিতে পারো। তাহলে এই ইলেকট্রন বিন্যাস জানার জন্য প্রোটন তো 11টা রয়েছে, ইলেকট্রন 11টা থাকবে। এই ইলেকট্রন কোন কক্ষপথে কতগুলো থাকবে, এই নিয়মটি বা এই পদ্ধতিটি বা এই প্রিন্সিপালটি দিয়েছেন নিলস বোর, জার্মান পদার্থবিদ নিলস বোর। নিলস বোর, নিলস বোরের প্রিন্সিপালটা হচ্ছে অ্যাভব প্রিন্সিপাল। অ্যাবভ প্রিন্সিপাল, এই অ্যাবভ শব্দটি হচ্ছে জার্মান ওয়ার্ড। তো জার্মান এই শব্দটির মানে হচ্ছে বিল্ডিং আপ বা কনস্ট্রাকশন বা গঠন। বিল্ডিং আপ বা কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন বা গঠন। এই ফর্মুলা থেকে, এই বিল্ডিং আপ ফর্মুলা থেকে একটা শর্ট ফর্ম আমরা ক্লাস 9-10 পর্যন্ত পড়েছিলাম। সেখানে একটি ফর্মুলা দেওয়া ছিল 2n² 2n², যেখানে n মিনস নাম্বার অফ সেল, সেল মিনস অরবিট, সেল মিন অরবিট। তাহলে আমরা যদি সোডিয়ামকে ইলেকট্রন বিন্যাস করি 2n² ফর্মুলা থেকে, তাহলে এরকম আসবে প্রোটন প্লাস নিউট্রন, নিউক্লিয়াসে আছে, বাইরের কক্ষপথ, প্রথম কক্ষপথটির নাম অ্যাবভ প্রিন্সিপাল অনুযায়ী কে, কে। দ্বিতীয় কক্ষপথটির নাম এল, তৃতীয় কক্ষপথটির নাম এম, চতুর্থ কক্ষপথটির নাম এন, পঞ্চম কক্ষপথটির নাম ও এবং ষষ্ঠম কক্ষপথটির নাম পি, সপ্তম কক্ষপথটির নাম কিউ। তো কক্ষপথগুলি যাই হোক আমার জায়গার জন্য আমি গোল গোল করছি না, 7টি কক্ষপথ অ্যাবভ প্রিন্সিপাল থেকে এসছে, 7টি কক্ষপথ এবং তাদের নাম রয়েছে কে, এল, এম, এন, ও, পি, কিউ। তো 2n² থিওরিতে বা ফর্মুলাটিতে 2 প্রথম কক্ষপথের নাম হচ্ছে কে, অর্থাৎ 1 নম্বর কক্ষপথ, আমরা কে কক্ষপথ বসালাম, তার স্কয়ার ইনটু স্কয়ার, নাম্বার অফ আমি লিখে দিয়েছি, নাম্বার অফ সেল অর্থাৎ কে সেল, কে সেলের জায়গায় আমরা লিখব 2 ইনটু 1 তার স্কয়ার সমান সমান আমরা লিখব 2 ইনটু 1, এক পাওয়ার তো 1 2। তো প্রথম কক্ষপথে কি হবে, সর্বোচ্চ দুটো ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, সর্বোচ্চ দুটি ইলেকট্রন ধারণ করতে পারবে এই ফর্মুলা থেকে। দ্বিতীয় কক্ষপথ অর্থাৎ দ্বিতীয় কক্ষপথটি নাম কি, এল কক্ষপথ, এল তার স্কয়ার, তাহলে সমান সমান 2 ইনটু এল 2 নম্বর কক্ষপথ, তো 2 আমরা লিখে দেবো, 2 সমান সমান যদি লিখি তাহলে আমরা পাবো 2 ইনটু 4 সমান সমান 2 ইনটু 4 ইকুয়ালস টু 8। তৃতীয় কক্ষপথ কে, এল, এম সমান সমান লিখব 2 এম তার স্কয়ার সমান সমান 2 ইনটু
3 নম্বর কক্ষপথ স্কয়ার 3 3 9 2 গুণ 9 ইকুয়ালস টু 18। তো প্রথম কক্ষপথে দুটি আছে, দ্বিতীয় কক্ষপথে 8টি। 2 1 2 3 4 5 6 7 8 8টি ইলেকট্রন। তৃতীয় কক্ষপথে এরকম করে 18টি ইলেকট্রন যাবে। আমি আর এটা করছি না, 18টি ইলেকট্রন। চতুর্থ কক্ষপথে অর্থাৎ n কক্ষপথে n 2 ইন্টু n এর মান হচ্ছে 4 তার স্কয়ার সমান সমান 4 ইন্টু 2 ইন্টু 16 16 অর্থাৎ 32। চতুর্থ কক্ষপথটিতে 32টি ইলেকট্রন থাকতে পারবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের n কক্ষপথ। এই n কক্ষপথে 32টি ইলেকট্রন থাকবে। এবার আমরা দেখে নেব পঞ্চম কক্ষপথটি, 5 নম্বর কক্ষপথটি অর্থাৎ O the square 2 into 5 the square equals to 2 into 25 5 the square 25 50। এই সূত্রটি এখানে এসে লিমিটেশন হয়ে যায়। বিষয় হচ্ছে যে পঞ্চম কক্ষপথে 32টা বেশি ইলেকট্রন থাকতে পারে, ষষ্ঠ কক্ষপথ সপ্তম কক্ষপথ এগুলোতে 32টা ইলেকট্রন কোন কক্ষপথে, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন আছে এবং তৃতীয় কক্ষপথে 18টা ইলেকট্রন আছে, চতুর্থ কক্ষপথে 32টা ইলেকট্রন আছে। তো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এটা তো প্রশ্নই ওঠে না 32 থাকে, কিন্তু তৃতীয় থেকে সপ্তম পর্যন্ত, চতুর্থ থেকে সপ্তম পর্যন্ত এখানে 32টির বেশি ইলেকট্রন কোনো কক্ষপথে ধারণ করতে পারবে না। তো তাহলে এখানে এই 2n² ফর্মুলাটি যেখান থেকে এসেছে সেটা কি, সেই ফর্মুলাটি যদি আমরা দেখে নিই তাহলেই আমরা এটা পরিষ্কার হয়ে যাবে যে কেন 50টি হবে না, সেটি আমরা দেখব। এখানে বলে রাখি যে প্রথম কক্ষপথে যেমন 2টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে, তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন থাকবে, চতুর্থতে 32টি এবং পঞ্চমে 32 বা সাম প্লাসিং হবে, সেটা আমরা পরের ফর্মুলাতে দেখব ঠিক করে। শেষ কক্ষপথে কখনোই 8টির বেশি ইলেকট্রন থাকতে হবে না, অর্থাৎ ম্যাক্সিমাম শেষ কক্ষপথে 8টি ইলেকট্রনই থাকতে হবে। এবার সোডিয়ামের ক্ষেত্রে আমরা এটা দেখে নিই। সোডিয়ামে প্রথম কক্ষপথে আমরা 2টি ইলেকট্রন দিয়ে দেবো। তাহলে সোডিয়ামকে যদি আমরা নির্ণয় করি কিভাবে করব, নিয়ম অনুসারে প্রথম কক্ষপথে আমাদের টোটাল সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন চলে যাবে, তাহলে থাকবে 9টি। দ্বিতীয় কক্ষপথে আমাদের নিয়ম অনুসারে 8টি ইলেকট্রন চলে যাবে, থাকবে 1টি। তাহলে কি বোঝা গেল যে 11টি ইলেকট্রন থেকে লাস্ট কক্ষপথ অর্থাৎ 3 নম্বর কক্ষপথ, যদি প্রথম কক্ষপথ অর্থাৎ k নম্বর কক্ষপথে 2টি ইলেকট্রন দিয়ে দিই, l কক্ষপথে যদি 8টি ইলেকট্রন দিয়ে দিই, তাহলে m কক্ষপথে সোডিয়ামের ক্ষেত্রে 1টি ইলেকট্রন পড়ে থাকবে। এটা থেকে প্রমাণিত হয় যে আমি প্রথমে বলেছিলাম 1টি বা 2টি অথবা 3টি যে মৌলগুলোর শেষ কক্ষপথে 1টি অথবা 2টি অথবা 3টি ইলেকট্রন থাকবে, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে 1টি ইলেকট্রন আছে। তো 1টি ইলেকট্রন থাকার জন্য সোডিয়াম অবশ্যই কন্ডাক্টর হবে, কারেন্ট সুপরিবাহী করবে, কারেন্ট পরিবহন করতে পারবে। তো সোডিয়াম অ্যাজ এ কন্ডাক্টর। আমরা আরো একটি উদাহরণ নেব, তার আগে এই 2n² ফর্মুলাটি কিভাবে এসেছে সেটি একবার দেখে নেব। এখন আমরা দেখে নেব যে 2n² ফর্মুলাটি কিভাবে এসেছে। 2n² এই অ্যাবভ প্রিন্সিপাল থেকে এসেছে। অরবিটগুলোকে আবার
মানে সেলগুলোকে আবার সাব সেলে বিভক্ত করা হয়েছে। তো সাব সেল, সাব সেলগুলোকে আবার অরবিটালসে বিভক্ত করা হয়েছে। তো নাম্বার অফ অরবিটালস, নাম্বার অফ অরবিটালস। প্রথম সাবসেলের নাম হচ্ছে এস সাবসেল, যার অরবিটাল সংখ্যা 1। দ্বিতীয় সাবসেলটি হচ্ছে পি সাবসেল, যার অরবিটাল সংখ্যা 3। তৃতীয় সাবসেলটি হচ্ছে ডি সাবসেল, ডি সাবসেল, অরবিটাল সংখ্যা হচ্ছে 5। চতুর্থটি এফ সাবসেল, যার অরবিটাল সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ অড নাম্বার আসছে 1, 3, 5, 7, অড নাম্বার, বিজোড় সংখ্যা। এবং পঞ্চমটি জি তে প্রকাশ হচ্ছে, এটা হচ্ছে 9। এখন এই সাবসেলগুলোকে আমরা প্রথমে সেলগুলো লিখে নিই। আমরা সেল কি কি নাম জেনেছিলাম? কে, অর্থাৎ 1 নম্বর সেল K1। 2 নম্বর এল সেল, 2 নম্বর এম সেল, 3 নম্বর এন সেল, 4 নম্বর ও সেল, 5 নম্বর পি সেল, 6 নম্বর কিউ সেল, 7 নম্বর। এর সাবসেলগুলো লিখব, অর্থাৎ 1 নম্বর সাবসেল একটি, কে সেলের একটি সাবসেল আছে। 2 নম্বর সাবসেল এল সেলের একটি সাবসেল আছে এবং একটি পি সেল আছে। এম সেলের একটি সাবসেল আছে, 3P, 3S, 3P, একটি পি সেল আছে এবং 3D। এন সেলের একটি সাবসেল আছে, 4P, 4D, 4F। S, 5P, 5D এবং 5F, 5G। 6S, 6P, 6D, 6F, Q, 7S, 7P, 7D। তাহলে কে সেলের একটি এস সাবসেল আছে। তো প্রথমে আমরা তীর দ্বারা এটাকে নির্ণয় করব, আর পাশাপাশি আমরা এটা উদাহরণস্বরূপ নিয়ে নেব কপার, Cu, অর্থাৎ কপারের সংকেত হচ্ছে Cu 29। কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে, প্রোটন সংখ্যা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 29, অর্থাৎ পিরিয়ডিক টেবিলে 29 নম্বরে রয়েছে। প্রোটন সংখ্যা 29, অর্থাৎ 29। তো আমরা কপারকে নেব, প্রথমে আমরা এখানে লিখে নেব 29। তো প্রথম সেলের সাবসেলে যদি একটি তীর নিয়ে আসা হয়, তাহলে প্রথম সেলে অর্থাৎ কে সেল, এই কে সেলকে সাবসেলে একটি সাবসেল আছে, একটি সাবসেলে অরবিটাল সংখ্যা 1, সাব এস এর
অরবিটাল সংখ্যা 1, প্রতিটি অরবিটাল দুটি করে ইলেকট্রন হোল্ড করতে পারে, অর্থাৎ দুটি করে ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে। তাহলে s অরবিটালে s এর একটি অরবিটাল আছে, দুটি ইলেকট্রন এ ধারণ করতে পারবে। p এর তিনটি অরবিটালস আছে, তাহলে 6টি ইলেকট্রন ধারণ করতে পারবে। d 5টি অরবিটালস আছে, তাহলে 10টি ইলেকট্রন ধারণ করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটি অরবিটালস মোস্ট ম্যাক্সিমাম 2 ইলেকট্রনস করে ধরে রাখতে পারবে। তাহলে f এর 14টি এবং এর 18টি। তো কে সেল অর্থাৎ 1 নম্বর সেল, এর সাবসেল হচ্ছে s এর অরবিটালস হচ্ছে 1 এর জন্য দুটি ইলেকট্রন পাবে, সেই জন্য প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন পূরণ করে যাবে। Cu এর দুটি ইলেকট্রন পূরণ হয়ে গেল, অর্থাৎ দুটি ইলেকট্রন মাইনাস। আমরা পাশে পাশে লিখব। ওয়ান এস প্রথমে এসেছে, তো দুটি ইলেকট্রন মাইনাস করে দিলে এটা হবে 27 ইলেকট্রন এখন আছে। এই তীরটি রিটার্ন যদি যায় তাহলে দু নম্বর সেল অর্থাৎ এল সেল, এল সেলকে কেটেছে। এল সেলকে কাটার জন্য এ দুটি ইলেকট্রন, অর্থাৎ এল সেলকে কেটেছে, কাকে কেটেছে? সাবসেল এস কে কেটেছে। সাবসেল এস কে কাটার মানে অরবিটাল সংখ্যা 1, অর্থাৎ দুটি ইলেকট্রন হোল্ড করতে পারবে। সেই জন্য আমরা 2s এখানে লিখে দেবো এবং এখানে দুটি ইলেকট্রন মাইনাস করে দেব, তাহলে হয়ে যাবে 25টি ইলেকট্রন। এখন এই তীরটি আবার ঘুরে এখানে আসবে, অর্থাৎ 2 নম্বর সেলে পি কে কেটেছে। পি মানে তিনটে অরবিটালস মানে 6টি ইলেকট্রন। একটা অরবিটালস, দুটি ইলেকট্রন, তিনটি অরবিটাল, 6টি ইলেকট্রন। তাহলে এখানে 6টি ইলেকট্রন হোল্ড করবে। 2 4 6, 6টি ইলেকট্রন হোল্ড করবে। তাহলে এখানে মাইনাস হয়ে যাবে 6। আমরা এখানে লিখে দেবো 2p, এখানে মাইনাস করে দেবো, তাহলে হবে 19। এখন এই পিটি এসেছে এসে এম সেল, অর্থাৎ আমরা এম সেল ড্র করে নিই। এম সেলে এস কে কেটেছে, এস কে বিঁধেছে। এস কে বেঁধার জন্য আমরা জানি এস এর মান, অর্থাৎ দুটি ইলেকট্রন পাবে, অর্থাৎ এসে আমরা দুটি ইলেকট্রন দিয়ে দেবো। আমরা এখানে লিখে দেবো 3s, দুটি ইলেকট্রন মাইনাস, 17টি ইলেকট্রন আমার থাকবে। 17টি ইলেকট্রন এখন থাকবে। এটা চলে আসবে এইভাবে। এইটি আবার তীরটি ঘুরে যাবে, অর্থাৎ 3p কে কাটবে। 3p মানে হচ্ছে কি? তিনটি অরবিটাল এবং p মানে 6টি ইলেকট্রন। তাহলে এই 6টি ইলেকট্রন যাবে। 1 2 3 4 5 6 হচ্ছে 11। 3p আমরা লিখে দেবো, 3p লিখে দিচ্ছি। আবার কাকে কাটবে?
অর্থাৎ এন সেলের এস সাবসেলকে কেটেছে, এখান থেকে এসে এন সেলের এস সাবসেলকে কেটেছে, 4 নম্বর সাবসেলকে কেটেছে। তাহলে আমাদের 4 নম্বর সাবসেলটা বানাতে হবে। 4 নম্বর সেলটা বানিয়ে নিলাম। 4 নম্বর সেলের নাম হচ্ছে আমার এন সেল। এই 4s কে কেটেছে মানে দুটি ইলেকট্রন, এস এর মান 2, অর্থাৎ এস এর দুটি ইলেকট্রন হোল্ড করতে পারে। এস এর অরবিটাল সংখ্যা 2, ওই জন্য দুটি ইলেকট্রন হোল্ড করবে। তো দুটি ইলেকট্রন আমরা এখানে বসিয়ে দিয়েছি, একটি দুটি। আমরা এখানে লিখে নেব 4s, এখানে লিখে দেব 9। তাহলে এখন এই দিকটি আবার রিটার্ন যাবে, 3d কে কাটবে। 3d কে কাটলে আমাদের d এর মান কত? d মানে সাবসেল হচ্ছে d, অরবিটাল সংখ্যা হচ্ছে 5। তার মানে একটি অরবিটাল দুটি করে ইলেকট্রন হোল্ড করলে 5টি অরবিটালস আছে, 10টি ইলেকট্রন হোল্ড করবে। কিন্তু আমাদের অবশিষ্ট আছে 9টি ইলেকট্রন। এখানে মজার বিষয় হচ্ছে যে প্রথমে আমাদের লোয়ার অরবিট গুলোকে ফিল করে নিতে হবে। এই প্রিন্সিপাল অনুযায়ী, আমার প্রিন্সিপাল অনুযায়ী লোয়ার অরবিট গুলো আগে ফিল হবে, অর্থাৎ লোয়ার সেল গুলো আগে ফিল হবে, এবং লোয়ার সেল ফিল হওয়ার পরে হায়ার সেল ফিল হবে। তো আমি অলরেডি হায়ার সেল অর্থাৎ লোয়ার সেল থেকে আমি হায়ার সেলকে অলরেডি দুটো দিয়ে দিয়েছি আগে। কোথায়? 4s এ দিয়ে দিয়েছি। এই জন্য একটি ইলেকট্রন এখান থেকে নিয়ে নেবে। একটি ইলেকট্রন নিয়ে নিলে ওর পূর্ণ, অর্থাৎ এখানে 10টি ইলেকট্রন ও পূর্ণ পেয়ে যাবে, অর্থাৎ অর্ধেক ইলেকট্রন এখান থেকে ও দিয়ে দেবে। তো সেক্ষেত্রে একটি ইলেকট্রনকে আমাকে মাইনাস করে নিতে হবে এখানে। তাহলে এটি হয়ে যাবে, অর্থাৎ এখানে -1, এখানে 10। তাহলে আমার এই লাইনে একটি ইলেকট্রন থাকবে আর এই লাইনে হয়ে যাবে 18টি ইলেকট্রন। তাহলে প্রথমে আমি পেলাম কটি, আমরা এখান থেকে এবার হিসাবটা করে নেব। এর জন্য দুটি ইলেকট্রন পেয়েছি 1s এর জন্য, এর জন্য 2s এর জন্য দুটি ইলেকট্রন পেয়েছি, 3p এর জন্য 6টি ইলেকট্রন পেয়েছি, 3s এর জন্য দুটি ইলেকট্রন পেয়েছি, এবং 3p এর জন্য 3p এর জন্য 6টি ইলেকট্রন পাবো। এবং এইখানে একটি ইলেকট্রন পরিবর্তন করেছে বলে আমরা এখানে একটি সাইন দিয়ে দেবো, পরিবর্তন সাইন দিয়ে দেবো। একটি ইলেকট্রন পরিবর্তন করেছে বলে একটি ইলেকট্রন প্লাস, এখানে আমরা লাস্ট কোথায় 3d, অর্থাৎ 3d লিখে দেবো এখানে হবে 10টি। তাহলে 10 একে 11 আর 6 17, 17 19, 19 এর 6 25, 25 আর 2 27, 27 আর 2 29। তাহলে 29টি ইলেকট্রন আমার এইভাবে বিন্যাস হবে। তো প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন থাকবে, পরের কক্ষপথে থাকবে 8টি ইলেকট্রন, এবং তারপরের কক্ষপথে থাকবে 18টি ইলেকট্রন, এবং শেষ কক্ষপথে থাকবে 1টি ইলেকট্রন। এভাবে আমাদের কপার ইলেকট্রন বিন্যাস হয়। এখন শেষ কক্ষপথে অর্থাৎ n কক্ষপথে 1টি ইলেকট্রন আছে। কপারের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখলাম যে 1টি ইলেকট্রন আছে। একটি ইলেকট্রন থাকা মানে কি? ওই যে প্রথমে বলেছিলাম, একটি অথবা দুটি অথবা 3টি ইলেকট্রন থাকলে শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন আছে। তো এই শেষ কক্ষপথে যদি 1টি ইলেকট্রন থাকে তাহলে আমাদের অবশ্যই এটি কি হয়ে যাবে? কন্ডাক্টর, অর্থাৎ তড়িতের সুপরিবাহী, তড়িৎ পরিবহন করতে সক্ষম। তাহলে কপার এভাবেই তড়িৎ পরিবহন করে, অর্থাৎ একটি ইলেকট্রন সে ছেড়ে দিলেই সে পজিটিভ আয়ন্সে পরিণত হয়, আর পজিটিভ আয়ন্স যখনই পরিণত হয় সে নেগেটিভ আয়ন্সকে অ্যাট্রাক্ট করতে থাকে, ফলে বিদ্যুৎ প্রবাহ ঘটে। এটি আমি ইলেকট্রনিক্স ক্লাসে আরো ডিটেলসে বলবো।
যখন আমি ইলেকট্রনিক্স ক্লাস করাবো সেই সময় আমি এটি ডিটেলসে আরো এই কন্ডাক্টর সম্পর্কে বলবো। আজকে আমরা যেটা মূলত দেখলাম যে ইলেকট্রন বিন্যাস কিভাবে ঘটে। তাহলে এটির পরে আমরা সেই সোডিয়ামটিকে আরেকবার নিয়ে যাই। শুরুতে আমি বলেছিলাম যে যাদের শেষ কক্ষপথে একটি অথবা দুটি অথবা তিনটি ইলেকট্রন থাকবে তারা হয়ে যাবে কন্ডাক্টর। তাহলে আমরা সোডিয়ামের ক্ষেত্রে দেখলাম, অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস 2 + 8 + 1, এর শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে। আবার সিইউ কপারের ক্ষেত্রে দেখলাম 2 + 8 + 18 + 1, এটির ক্ষেত্রেও আমরা দেখছি একটি ইলেকট্রন আছে শেষ কক্ষপথে। এই দুটোতেই এই যে একটি শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকলে কন্ডাক্টর হবে, এই দুটোতেই সেই ধর্মটা বজায় রেখেছে, অর্থাৎ এরা অবশ্যই কন্ডাক্টর। তোমরা যদি লোহা, তামা, অ্যালুমিনিয়াম, গোল্ড, সিলভার এদের ইলেকট্রন বিন্যাস এই পদ্ধতিতে এসপিডিএফ পদ্ধতিতে করো, তাহলে তোমরা দেখতে পাবে যে ওরাও এইভাবে হয় একটা আসছে, নাহলে দুটো আসছে, নাহলে তিনটে আসছে। শেষ কক্ষপথে ইলেকট্রন একটা অথবা দুটো অথবা তিনটে আসবে, তাহলেই হয়ে যাবে এরা কন্ডাক্টর। অবশ্যই মনে রাখবে যাদের শেষ কক্ষপথে, অর্থাৎ এক্ষেত্রে আমি বলে দিই কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এই পদার্থগুলি সেমিকন্ডাক্টর বলে। এদের এই জার্মেনিয়াম, সিলিকন, কার্বন, তারপর হচ্ছে এই পদার্থগুলিতে দেখো 4টে করে আসছে, শেষ কক্ষপথে 4টে করে আসছে, তার মানে কি এরা সেমিকন্ডাক্টর হবে। আর বাদ বাকি যেগুলো এই পরেও যেগুলো পরে আসবে 5, 6, 7, এগুলো অবশ্যই ইনসুলেটর হয়ে যায়, এরা কারেন্টের পরিবহন করতে পারে না। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাক।